আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের লাইভটিও তোমাদের জন্য যারা আসন্ন এসএসসি পরীক্ষার্থী, অর্থাৎ 2025 সালে তোমরা এপ্রিলে যাদের এসএসসি পরীক্ষা, তোমাদের জন্য আজকের লাইভটি স্পেশাল। গতদিনও তোমাদের জন্য লাইভটি করেছিলাম, আজকেও তোমাদের জন্য লাইভটি করব। বরিশাল বোর্ড 2015 সালে আমরা এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ অতি সহজে কিভাবে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। এবং এটা যে শুধু পরীক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ তা কিন্তু না, এটা আমাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ এনটিআরসি এর থেকে শুরু করে যত চাকরির পরীক্ষা আছে, প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে কিন্তু যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একাডেমিক থেকেই আসে। আর আমরা যদি একাডেমিক যদি ভালো করতে পারি, তাহলে আমরা আশা করি যে আমরা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবসময় একাডেমিকটার উপর বেশি গুরুত্ব দিই। একাডেমিক ভালো হইলেই আমরা যে কোনো টাইপের এমসিকিউ সলভ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুরু করি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও জানাবেন। আমরা আমাদের আলোচনার আজকে প্রথম প্রশ্নটা দেখি। এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আমরা বেশ কয়েকদিন এটা প্রশ্ন আলোচনা করেছি, অর্থাৎ পৌনঃপুনিক। এই পৌনঃপুনিকযুক্ত যে ফাংশনটা থাকবে, যে মানটা থাকবে, পৌনঃপুনিকযুক্ত মানটাকে যখন আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব, তখন এখানে দেখতে পাচ্ছি 2.05 পৌনঃপুনিক। তাহলে আমরা জানি যে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে সেই কয়টা 9 হবে। যেহেতু একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, সুতরাং একটি 9 হবে। এবং পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যে কয়টি সংখ্যা থাকবে সেই কয়টি শূন্য বসাবো, শূন্য। এবং এই সংখ্যাটা আমরা এখানে লিখবো, লেখার পর মাইনাস পৌনঃপুনিকের আগে যে মানটা আছে সেই মানটাকে বাদ দিয়ে দিব। দেওয়ার পর আমরা যে মানটা পাবো সেই মানটাই আমরা এখানে উত্তর হিসেবে ব্যবহার করব। তাহলে এই প্রক্রিয়াটা আমরা শিখে রাখবো। এই প্রক্রিয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্রক্রিয়াতেই আমরা সব প্রশ্নগুলো সমাধান করব। এই পৌনঃপুনিকৃত যত মান আছে সবগুলো মানের সমাধান আমরা এভাবেই করব ইনশাআল্লাহ। তারপর পরবর্তী প্রশ্ন, এ এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে প্রকৃত উপসেট সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে। আমরা জানি যে উপসেট নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি, উপসেট নির্ণয়ের জন্য 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে উপসেট নির্ণয়ের জন্য উপসেট এবং প্রকৃত উপসেট নির্ণয়ের জন্য প্রকৃত উপসেট যখন আমরা নির্ণয় করব, তখন আমরা ব্যবহার করি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। n টা হচ্ছে উপাদান সংখ্যা 1 2 3 4। তাহলে আমরা যদি এখানে 4 বসিয়ে দিই, তাহলে এখান থেকে 16 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 15। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হবে 15টি। উপসেট সংখ্যা যা হবে প্রকৃত উপসেট হবে তার থেকে অবশ্যই এক কম হবে। মুফতি আব্দুল কুদ্দুস মোল্লা, আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারিকুল ইসলাম মুন মামা বলেছেন নাইস স্যার, অসংখ্য ধন্যবাদ মামা। আমরা কে কোথা থেকে দেখছি অবশ্যই একটু জানাবো, আর লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা অবশ্যই জানাবো। আমি আবারও বলছি, এটা যে শুধুমাত্র একাডেমিক লাইভ তা কিন্তু না, এটা আসলে একাডেমিক এবং জব রিলেটেড প্রত্যেকের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যে যেখান থেকে লাইভটি দেখছি অবশ্যই মনোযোগ সহকারে দেখব। এবং আমি বারবার বলি যে গণিতে ভালো করার জন্য আমাদের প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। আমরা যত বেশি প্র্যাকটিস করব আমরা তত বেশি আর কি সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং বেসিক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে।
পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। পরবর্তী প্রশ্ন, এখানে ইন্টারসেকশন দেয়া আছে, অর্থাৎ ইন্টারসেকশন অর্থ হচ্ছে বাংলাকে আমরা বলি সেট সেট, অর্থাৎ দুটি সেটের মধ্যে যে অংশটা কমন অংশ অর্থাৎ মিলে যায় সেট করে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসেকশন। অর্থাৎ এ এবং বি এর মধ্যে যে মানটা আছে, যে মানটা উভয়ই এ এবং বি এর ভিতরে আছে, সেই মানটাকেই আমরা বলবো ইন্টারসেকশন। তাহলে এখানে বি এবং সি এর মধ্যে কি উভয়ের ভিতরে যে মানটা আছে, শুধুমাত্র বি দেখতে পাচ্ছি উভয়ের ভিতরেই আছে, তাহলে আমাদের উত্তর হবে শুধু বি। এটা আমাদের কোনো কিছু লেখার প্রয়োজন নেই, আমরা জাস্ট শুধু দেখব ইন্টারসেকশন অর্থাৎ দুটি এ এবং বি উভয়ের ভিতরে যে মানটা আছে ওই মানটাকে আমরা ইন্টারসেকশন বলবো, ওই মানটা আমরা ওখানে ব্যবহার করব। ইব্রাহিম বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, এখানে একটা অন্যায় দেয়া আছে, বলছে এই অন্যায়ের ডোমেন নির্ণয় করতে বলছে। আমরা জানি যে কোনো অন্যায় যদি ক্রমজোর আকারে, মানে অন্যায় তো অবশ্যই ক্রমজোর আকারে সাজানো থাকবে, এই ক্রমজোরের প্রথম উপাদানগুলোকে আমরা বলবো ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে আমরা বলবো রেঞ্জ। তাহলে এই ক্রমজোরে এখানে যে মানগুলো দেয়া আছে, প্রথম উপাদানগুলো এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 5, তাহলে ডোমেইনটা আমরা লিখব এবং একই উপাদান দুইবার থাকে সেই উপাদানটাকে আমরা একবার লিখব। যেহেতু এখানে 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আমরা দুইটা 3 না লিখে শুধুমাত্র একটা 3 লিখব, তাহলে এটাকে আমরা বলবো তার ডোমেইন এবং দ্বিতীয় উপাদানগুলোকে আমরা বলবো রেঞ্জ। এই প্রশ্ন আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যারা জব রিলেটেড পরীক্ষার্থী আছি এবং একাডেমিক পরীক্ষার্থী আছি সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নে আমাদের বের করতে বলছে ab এর মান। আমরা তো জানি মান নির্ণয় করার জন্য আমাদের সূত্রের কোনো বিকল্প নেই। ab সমান a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। a plus b এর মান এখানে √7 divided by 2 whole square minus বর্গমূল 3 divided by 2 whole square। এখানে আমরা বলতে পারি 7 divided by 4 minus 3 divided by 4। এইটা অনেকেই আপনারা শুধু লবে স্কয়ার করেন, হরে স্কয়ার করেন না, কারণ হরে অবশ্যই বর্গ করতে হবে, কারণ ওই মানটা লব এবং হর উভয়ের উপরেই স্কয়ার হিসেবে আছে, সুতরাং এখানে আমাদের লবেও করতে হবে হরেও করতে হবে। যদি আমরা 4 যদি এখানে লসাগু করি তাহলে এখানে 7 minus 3, তাহলে এখান থেকে আমরা পাবো 4 divided by 4 is equal to 1, অর্থাৎ আমাদের মানটা হবে 1। আমরা যদি সূত্রগুলো ঠিকমতো জানি তাহলে অবশ্যই আমরা আশা করছি যে সবগুলো এমসিকিউ প্রশ্ন আমরা উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। বীজগণিত রাশিমালা থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো অবশ্যই আমাদের বীজগণিত রাশিমালা থেকে যে প্রশ্নগুলো আসবে অবশ্যই আমাদের সূত্রগুলো জানতে হবে। আমরা যদি সূত্রগুলো না জানতে পারি তাহলে আমরা সেখান থেকে সমাধান করতে পারবো না, এই জন্য আমাদের সূত্রগুলো অবশ্যই জানতে হবে। পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা কাজ করব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের সাথে যুক্ত আছেন, অনেকে যুক্ত হয়েছেন, আরো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পরবর্তী প্রশ্নে আমরা দেখি পরবর্তী প্রশ্ন আমাদের কি দেয়া আছে। এখানে a কিউব প্লাস b কিউব। এখন যদি এটা সূত্র আমরা না জানি, তাহলে কিন্তু এই প্রশ্নটা আমরা সমাধান করতে পারবো না। এইজন্য আমাদের অবশ্যই সূত্রটা জানতে হবে। সূত্রটা অবশ্যই আমাদের জানতে হবে। সূত্র না জানলে কোনো ক্রমেই এখান থেকে সমাধান করা পসিবল নয়। তাহলে এখানে আমাদের দেয়া আছে x plus y এর মান দেয়া আছে এবং x y এর মান দেয়া আছে। আমরা এখান থেকে নির্ণয় করব হচ্ছে a কিউব প্লাস b কিউব এর মান। আমরা জানি a plus b whole cube minus 3ab into a plus b।
আমাদের মানটা কিন্তু দেয়া আছে, এটা মান 4 দেয়া আছে, 3 এটা মান 2 দেয়া আছে এবং এটা মান 4 দেয়া আছে। আমরা এখানে 6 4 12 4 4 24 আমরা কিন্তু এখান থেকে আমাদের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বীজগণিতীয় রাশি করার জন্য কিন্তু আমাদের অবশ্যই সূত্রর কোনো বিকল্প নেই। সূত্র ছাড়া আমরা বীজগণিতীয় রাশির অঙ্কগুলো সমাধান করতে পারি না। এজন্য অবশ্যই আমাদের সূত্র দিয়ে বীজগণিতীয় রাশি সমাধান করতে হবে। এজন্য বীজগণিতীয় রাশি করার জন্য আমরা যত রকমের সূত্র আছে সবগুলো সূত্র ব্যবহার করব, মানে এবং মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে আমরা আশা করি যে আমরা অবশ্যই ভালো একটা ফলাফল আশা করি। আপনারা কে কোথা থেকে আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকের লাইভটি আমাদের একাডেমিক এবং জব রিলেটেড প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা জবের পরীক্ষা দিচ্ছি বা জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একাডেমিকের বাইরে কিন্তু কোনো প্রশ্ন নেই, একাডেমিক থেকেই সব প্রশ্ন হচ্ছে। এটা এই জন্য মানে একই লাইভে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে একাডেমিক বেসিকগুলো আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এখানে দেখেন বলছে এটা উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তার এই প্রশ্নটা কিন্তু জব রিলেটেড পরীক্ষায় জব অসংখ্যবার এসেছে। আর এই প্রশ্নটা কিন্তু বরিশাল বোর্ড 2017 আমরা বরিশাল বোর্ড প্রশ্ন সমাধান করতেছি 15 সালে। এখানে 2015 সালের এই প্রশ্নটা কিন্তু এসএসসি পরীক্ষার্থী যারা অর্থাৎ 2024 সালে এপ্রিলে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমি আজকে সমাধানটা করছি, কিন্তু আমাদের যারা জব রিলেটেড আছে প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। এই মিডল টার্মের যে অঙ্কগুলো এটা অনেকবার আসছে, আপনারা খেয়াল করেছেন যে x স্কয়ার মাইনাস x মাইনাস 42 এটা মিডল টার্ম, অর্থাৎ 42 কে ভেঙে 42 এর উৎপাদক আমাদের বের করতে হবে 6 এবং 7। এখন 7 থেকে 6 বাদ দিলে মানে 1 হচ্ছে, এইজন্য আমরা এখানে লিখি যে 7x 6x 42। এবং আমরা এটাও জানি এখানে যে চিহ্ন থাকবে এই দুটোর ভিতরে যেটা বড় উৎপাদক সেই উৎপাদকের সামনে সেই চিহ্নটা ব্যবহার করতে হবে। x যদি কমন নিই তাহলে x 7 6 কমন নিল x 7। অর্থাৎ আমরা এই x 7 কে কমন যখন নিব তখন এখানে থাকবে x আর এখানে থাকবে 6। এটাকে বলা হয় মিডল টার্ম। মিডল টার্মের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এই মানটা এবং এই মানটা সেম হতে হবে, অবশ্যই একই হতে হবে, তাছাড়া কিন্তু সেইটা মিডল টার্ম আমাদের হবে না বা আমরা সেটাকে সমাধান করতে পারবো না। পরবর্তী প্রশ্ন যেটা আমাদের দেয়া আছে x এর মান নির্ণয় করতে বলছে। আমরা চাইলে x এর মানগুলোকে এক পাশে পার করতে পারি, অথবা যদি মনে করি যে না আমরা x এর মানটা পার করব না উভয় পাশে লসাগু করব, তাহলে আমরা যদি মনে করি x এর মানটা পার করব এবং আমরা জানি যখন আমরা সাইড চেঞ্জ করি তখন প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হবে। লসাগু 12, 4 যাবে 3 বার, 3 দিয়ে গুণ করলে 3x, 3 যাবে 12 এর মধ্যে 4 বার, 4 দিয়ে গুণ করলে হবে 4x, এখানে পাবো -5। এখন এখানে দেখতে পাচ্ছি 3 থেকে 4 বাদ দেব -x, 12 এর পাশে ভাগ আছে, এই পাশে আমরা 12 কে গুণ করে দিব। অতএব আমরা এখান থেকে লিখতে পারি x 5 12 60। তাহলে এখানে আমরা x এর মানটা নির্ণয় করতে পারবো। তো এই টাইপের অঙ্ক করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন আমাদের পড়বে না। এখন পরবর্তী প্রশ্ন, এটা আমাদের যেভাবে প্রশ্নটা দেয়া আছে একটু দেখানোর চেষ্টা করি। একটা চিত্র দেয়া আছে, এই চিত্রের আলোকে আমাদের দুটি প্রশ্ন সমাধান করতে বলছে। এখানে প্রশ্নটা দেয়া আছে যেভাবে যে AD এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে AD কোথায়? এটা ত্রিভুজ যে রকমের হোক না কেন, যদি ওই ত্রিভুজে একটি উচ্চতা দেয়া থাকে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি যে হাফ ইনটু ভূমির উচ্চতা, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের AD এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখানে খেয়াল করুন এই অংশটা এখানে মার্ক করে দেয়া আছে, অর্থাৎ এই অংশটা 7, এই অংশটা 10, তাহলে এটা লম্বটা 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা বলেছিলাম যখন কোন সমকোণী ত্রিভুজের লম্ব অথবা ভূমি যে কোনো একটা মান দেয়া থাকবে, তখন আমরা অপর মানটা বের করার জন্য ত্রিভুজ স্কয়ার থেকে আমরা লম্ব স্কয়ার বাদ দিয়ে দিয়েছিলাম, তখন এখান থেকে আমরা 100
মাইনাস 49 অর্থাৎ বর্গমূল 51। আচ্ছা এই মানটাকে বর্গমূল করলে আমরা যে মানটা পাবো সেই মানটাই আমাদের এডি এর মান। তাহলে এইটা মাথায় রাখলে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবো। পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি ওই ত্রিভুজের যদি একটি উচ্চতা দেয়া থাকে তাহলে আমরা বলতে পারি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। যেহেতু এডি এর মান আমরা বের করে ফেলেছি, বিসি এর মান এখান থেকে এইটুকু টোটাল মানটা বিসি অর্থাৎ 7 এবং 4 যোগ করলে আমাদের বিসি এর মানটা বের হয়ে যাবে এবং এডি এর মানটা আমরা বর্গমূল 51 বের করেছি। অর্থাৎ এই মানটাকে যখন আমরা সমাধান করব, সমাধান করলে আমরা টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। যে কোনো ত্রিভুজের যদি ওই ত্রিভুজের যদি যে কোনো ত্রিভুজের যদি একটি উচ্চতা দেয়া থাকে এবং ভূমি দেয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। ত্রিভুজটি যে সমকোণী হতে হবে এমন না, ভূমি এবং উচ্চতা দেয়া থাকলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। এখানে cosec থিটা প্লাস cot থিটা দেয়া থাকে, মাইনাসেরটা নির্ণয় করার জন্য আমরা জানি মাইনাসের মানটা তার উল্টা মান হবে অর্থাৎ বিপরীত মানটা হবে। এখানে প্লাসের মান দেয়া থাকে, মাইনাসের মানটা হবে এটার অপোজিট মানটা অর্থাৎ 6/5 এর মানটা হবে। তাহলে এরকম টাইপের দুইটা ক্ষেত্রে হয় যে cosec থিটা প্লাস cot থিটা এর মান দেয়া থাকলে অথবা মাইনাসের মান দেয়া থাকলে যদি প্লাসের মানটা বের করতে বলেন তাহলে মানটা আমাদের চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ বিপরীত মানটা হবে। অথবা যদি এরকম থাকতো যে sec থিটা মাইনাস cot থিটা sec থিটা মাইনাস tan থিটা tan থিটা এর মান থাকতো এবং যদি বের করতে বলতো sec থিটা প্লাস tan থিটা, তাহলে সেই মানটা আমাদের উল্টিয়ে যাবে অর্থাৎ sec এবং cosec এই দুই টাইপের যদি থাকে, এই দুই টাইপের থাকলে সেই মানটা চেঞ্জ হবে। তাছাড়া অন্যথায় মানটা অন্য কোনো মান আসতে পারে, কিন্তু এখানে অন্য কোনো মান আসার কোনো সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে আমরা এই মানগুলোকে সেভাবে আমি একটু দেখে দিচ্ছি, এটা বিস্তারিতটা দেখে দিই আপনাদের কিভাবে। এটা অনেক সময় ক নাম্বার পরীক্ষায় আসে, যারা আমি আবারও বলবো যারা আসন্ন এসএসসি পরীক্ষার্থী 2025 অর্থাৎ 2025 সালে এপ্রিল মাসের 10 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা, সেই অনুপাতে সেইভাবেই যারা প্রিপারেশন নিয়েছো প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আমি আবারও বলবো তোমরা যারা এমসিকিউ অনেক দুর্বল ভাবো এমসিকিউ পারবো না বা অনেক সময়ের প্রয়োজন হবে, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করো। আমি বিশ্বাস করি তোমরা ভালো একটা মার্কস পাবে এবং খুব অল্প সময়ে এমসিকিউ সমাধান করতে পারবে। এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা সময় নষ্ট না করে বা সময় ক্ষেপণ না করে তোমরা অবশ্যই যেটুকু সময় আছে এটুকু সময় তোমরা কাজে লাগাও। যেমন ধরো এই প্রশ্নটা দেয়া আছে, এটা যদি ক নম্বরে আসতো তাহলে আমরা কি লিখতাম, আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর এখান থেকে আমরা লিখতে পারি cosec থিটা প্লাস cot থিটা ইনটু লিখতে পারি হচ্ছে কি আমরা cosec থিটা মাইনাস কত cot থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমাদের প্লাসের মানটা দেয়া আছে এই 5/6, তাহলে আমরা এখান থেকে মাইনাসের মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই মানটাকে যখন আমরা ডান পাশে পার করে দেব তখন মানটা শুধু উল্টে যাবে অর্থাৎ হরটা লব হবে লবটা হর হবে। x y z ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? আমরা জানি x y z ক্রমিক সমানুপাতিক বলতে আমরা বুঝি প্রথম এবং দ্বিতীয় অনুপাতের মান এবং দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতের মান পরস্পর সমান হবে, অর্থাৎ x অনুপাত y এবং y অনুপাত z এই অনুপাতগুলো পরস্পর সমান। তাহলে আমরা যদি লিখি x বাই y y বাই z, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি y দিয়ে y কে গুণ করলে y স্কয়ার ইকুয়াল টু zx, অর্থাৎ y স্কয়ার সমান zx। ক্রমিক সমানুপাতিক কখন হবে? যখন তিনটি অনুপাতের প্রথম দুটি অনুপাত এবং দ্বিতীয় দুটি অনুপাত অর্থাৎ প্রথম অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় অনুপাতের মান যখন পরস্পর সমান হবে তখন x y z বা a b c ক্রমিক সমানুপাতিক হবে। আমাদের এই প্রশ্নেতে
দেয়া আছে এই হচ্ছে এটা সামান্তরিক, এটা সামান্তরিকের কথা উল্লেখ করা আছে এখানে, সামান্তরিকের কথা উল্লেখ করা আছে। তাহলে এই সামান্তরিকে বলছে b থেকে e এর মান 8 2 3, তাহলে b থেকে e অর্থাৎ এইটুকুর মান 8 2 3 কিনা এটা আমাদের দেখাইতে বলছে। আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি, যেহেতু এটা ভূমি এবং এটা ত্রিভুজ। আমরা যদি বলি যে cos 30 ডিগ্রি সমান লেখা যায় ভূমি ডিভাইডেড বাই অতিভুজ cos 30 এর মান বর্গমূল 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু be ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে be সমান 16 root 3 divided by 2 is equal to 8 root 3। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি be এর মানটা রাইট, be এর মান রাইট। এখন আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, যেহেতু এখানে a থেকে b এর মান 100, তাহলে b থেকে c এর মানও 100 হবে, কারণ b থেকে c এবং a থেকে d সমান এবং সমান্তরাল। এবং আমরা অলরেডি a থেকে e এর মানটা পেয়ে গেছি, আমরা সরি a থেকে e এর মান পাইনি, b থেকে e এর মানটা পেয়ে গেছি, আমাদের a থেকে e এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে উচ্চতা বের করার জন্য আমরা দুটো ভাবে করতে পারি, sin থিটা দিয়ে করতে পারি, sin 30 ডিগ্রি দিয়ে করতে পারি। sin থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে sin এটা হাফ a ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি a e এর মান হবে 8। তাহলে সামান্তরিকের ভূমি পেয়ে গেছি, ক্ষেত্রফল এখন আমরা বের করতে পারি। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি এখানে আমরা পাচ্ছি 100 এবং উচ্চতা পাচ্ছি হচ্ছে 8, তাহলে এখানে আমাদের মান হবে এত বর্গ মিটার, তাহলে 800 বর্গ মিটার। কিন্তু এখানে দেয়া আছে 800 রুট 3, তাহলে এই মানটা হবে না। যেহেতু এই মানটা হবে না, তাহলে আমরা 100% শিওর 1 এবং 3 নাম্বারটা সঠিক। আমরা সবসময় চেষ্টা করব যে কোন এই বহু নির্বাচনী এমসিকিউ গুলো যে কোন প্রশ্নটা হচ্ছে না, মানে মিথ্যা কোনটা অর্থাৎ সঠিক নয় কোনটা, ওই সঠিক নয় যেটা ওটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের বাকি দুটো 100% উত্তর হবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম একটা চিত্র দেয়া আছে, ওই চিত্র দিয়ে বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা পাবো হচ্ছে এখানে 8 এবং এখানে 5 5 আছে 40, তাহলে এটা রাইট। এখন বলছে এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এসি কর্ণ এবার খেয়াল করে এটা 90 ডিগ্রি, তাই এটা যদি 8 হয় তাহলে এটাও 8 হবে, এটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা হবে একটা অতিভুজ, তাহলে অতিভুজ সমান আমরা বলতে পারি বর্গমূল 8 স্কয়ার প্লাস 5 স্কয়ার অর্থাৎ 8 8 64, এখানে 5 5 25, তাহলে এখানে হবে বর্গমূল 8 9। তাহলে এই মানটাও রাইট, কারণ বর্গমূল করলে 9.43 আসবে। পরিসীমা নির্ণয় করতে বলছে, পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 8 5 13, 13 যখন হবে এখানে 26, তাহলে এই মানটা সঠিক নয়, তার উত্তর হবে 1 এবং 2। তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই টাইপের প্রশ্নগুলো সমাধান করার জন্য আমরা এরকম ভাবে সমাধান করব সবগুলা, মানে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে চিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে cos θ এর মান দেয়া আছে, tan θ এর মানটা বের করতে বলছে। আমরা জানি cos 3 ডিগ্রি মান হাফ, তাহলে এখানে θ এর মান হবে 30 ডিগ্রি। এই টাইপের প্রশ্নগুলো সমাধান করার জন্য খুব বেশি সময় লাগার কোনো প্রয়োজন নেই। cos θ cos 30 ডিগ্রি cos θ এর মান পাবো 30 ডিগ্রি, আর এই মানটা আমরা tan θ এর পজিশনে বসিয়ে দিব, tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এই টাইপের প্রশ্ন সমাধান করতে আমাদের সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। পরবর্তী প্রশ্ন, এতটি আম 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হলো, প্রথম ভাই কতটি আম পাবে? অনুপাতের অঙ্ক, এই অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং। এখানে 3 জন আছে, এখানে 3 জনের অনুপাত দেয়া আছে, এই অনুপাতটাকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করে নিব। 1/3 অনুপাত 1/5 অনুপাত 1/9। ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য এই 3 5 এবং 9 এর আমাদের লসাগু নির্ণয় করতে হবে। 3 5 এবং 9 এর লসাগু হচ্ছে 45, তাহলে এখানে 45 দ্বারা গুণ দিব, 1/5 গুণ 45 এবং 1/9 গুণ 45, অর্থাৎ হরগুলোর লসাগু দ্বারা আমরা সবগুলোকে গুণ করব, গুণ করলে এখানে ধারাবাহিক অনুপাত পেয়ে যাচ্ছি 5 9 45
এখানে হবে 5। তাহলে এখানে বলছে প্রথম ভাই কতটুকু, কয়টি আম পাবে, এটা হচ্ছে প্রথম ভাইয়ের পরিমাণ এবং মোট আম হচ্ছে কত 261। তাহলে 261 গুণ প্রথম ভাইয়ের পরিমাণ ডিভাইডেড বাই এই সবগুলো মানের যোগফল। তাহলে এখন এই মান দ্বারা এটাকে কেটে দিব, কেটে দিয়ে গুণ করলে আমরা প্রথম জনে আমের সংখ্যা নির্ণয় করতে পারবো। সাকিব এবং তামিমের রানের অনুপাত দেয়া আছে, তাদের মোট রান এত, সাকিবের রান নির্ণয় করো। খুবই সহজ। তাহলে সাকিবের রান যেহেতু আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে সেম ভাবে আমরা করব। মোট রান এখানে 2000, তাহলে সাকিবের রানের পরিমাণ হচ্ছে কত 9 এবং এই দুটো অনুপাতের যোগফল। তাহলে যদি বলতো তামিমের রানের পরিমাণ নির্ণয় করো, তাহলে তামিমের অনুপাত ডিভাইডেড বাই অনুপাত দুটির যোগফল। এই টাইপ অর্থাৎ এখানে খুব বেশি কিন্তু সময় লাগবে না, এগুলো সব থেকে 5 থেকে 10 সেকেন্ড সময়ের প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছি অতিভুজের মান নির্ণয় করতে বলছে, ভূমির মান দেয়া আছে এবং একটা থিটার মান দেয়া আছে, এখান থেকে আমরা অতিভুজের মানটা নির্ণয় করব। তাহলে ভূমি দেয়া আছে এবং আমাদের বের করতে বলছে অতিভুজের মান। তাহলে ভূমির সাথে অতিভুজের যখন কম্পেয়ার করব আমরা cos দিব, আমরা যদি cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, cos এটা হবে হাফ। তাহলে এখান থেকে আমরা অতিভুজের মান ইজি বের করতে পারি এখানে এই। তাহলে অতিভুজের মান আমরা সরাসরি বের করলাম যে 80 সেন্টিমিটার, অর্থাৎ যখন ভূমির মান দেয়া আছে আমাদের বের করতে বলে অতিভুজের মান, তখন কিন্তু আমরা এখানে কত সূত্র দেব, cos সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এখান থেকে কিন্তু আমরা এভাবে মানটা নির্ণয় করতে পারবো। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন যেটা দেয়া আছে, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এসি অর্থাৎ এই দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে চাই। তাহলে এই মানটা কিন্তু আমরা অলরেডি বের করেছি, 80 বের করেছি। এখন চাইলে আমরা কিন্তু লম্ব এসি কে একটা লম্ব ধরে কিন্তু করতে পারি। এসি সমান হচ্ছে কি একটা লম্ব, লম্ব সমান লেখা যাবে অতিভুজ স্কয়ার মাইনাস এই। আমরা কিন্তু এসি এর মান এভাবেও বের করতে পারি, আবার কিন্তু sin থিটা দিয়েও বের করতে পারি। sin থিটা সমান লেখা যায় লম্ব ডিভাইডেড বাই ভূমি। sin 60 ডিগ্রি মান লেখা যাবে √3 ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল টু AC ডিভাইডেড বাই কত 40। তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করতে পারি AC সমান হচ্ছে 20√3। তাহলে এইভাবে বের করতে পারি, ওইভাবে বের করতে পারি, যেটা আমাদের কাছে বেশি সুবিধাজনক মনে হবে আমরা সেইভাবে নির্ণয় করব। আমরা পরবর্তী অঙ্কটা দেখি। এই রেখাটির উপরস্থ বিন্দু নির্ণয় করো। কোন সরলরেখার উপরস্থ বিন্দু আমরা কিভাবে নির্ণয় করব? যে বিন্দু দ্বারা এই সরলরেখাটি সিদ্ধ হবে ওই বিন্দুই ওই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে এখানে চারটা বিন্দু আছে, চারটা বিন্দু আমরা বিন্দু বসে দিতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আমরা সরাসরি দেখব x এর মান 0 যদি বসিয়ে দেই তাহলে বাম পাশে 0, 2 বসিয়ে দিলে এখানে -2 হবে না, কারণ -2 থেকে +3 বাদ দিলে 1 হবে, সুতরাং এই মানটা হবে না। এখন এখানে দেখি যদি -2 বসাই x এর মান -6, 3 বসালে 3 + 3 6, অর্থাৎ -6 + 6, এটাও হচ্ছে না। তাহলে আমরা যদি এখানে দেখি 1 বসিয়ে দেই, 1 বসিয়ে দিলে 3 * 1 = 1 + 3, 3 = 4, তাহলে এটা তো মিলছে না। এখন এটা দেখি 3 * 2 = 3 + 3, তাহলে 6 = 6, অর্থাৎ এই মানটার জন্য এই সরলরেখাটি সিদ্ধ হয়েছে, অর্থাৎ 100% আমরা বলতে পারি এই মানটাই হচ্ছে প্রদত্ত সমীকরণের উপরস্থ একটি বিন্দু। পরবর্তী অঙ্কটা দেখি আমরা। ধারাটির সপ্তম পদ নির্ণয় করতে বলছে। এই যে গুণোত্তর ধারা বা সমান্তর ধারা, গুণোত্তর ধারার যে প্রশ্নটা আছে, এই গুণোত্তর ধারার ক্ষেত্রে যেটা আমরা জানি, যে গুণোত্তর ধারার ক্ষেত্রে যে প্রশ্নটা আমরা দেখব, গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, সপ্তম পদ নির্ণয় করতে বলছে। এবার একটু খেয়াল করি, এইগুলো একটু সাজাই। 3 এর পর 0 দিলে তো 1ই হবে, 3 ডিভাইডেড বাই 3 স্কয়ার। আচ্ছা, তৃতীয় পদ 3 এর উপর স্কয়ার, তাহলে সপ্তম পদটা কি হতে পারে? তাহলে সপ্তম পদ 3 অর্থাৎ দ্বিতীয় পদ 3 এর পাওয়ার 1, অর্থাৎ যততম পদ 3 এর পাওয়ারটা তার থেকে এক ঘাত কম। তাহলে অবশ্যই আমরা বলতে পারি সপ্তম পদ 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6, আর 3 এর পাওয়ার যখন 6 পড়বে তখন আমরা বলতে পারি
1 divided by 7 to 9। পরবর্তী প্রশ্ন বলছে প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 8টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমরা এখানে a এর মান এবং r এর মানটা নির্ণয় করতে হবে আমাদের। a এর মানটা ছিল হচ্ছে 1, r এর মানটা হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে 1 divided by 3। r এর মান যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে সমষ্টির সূত্র হচ্ছে গুণোত্তর ধারার 1 r to the power n 1 r। যেহেতু a এর মান 1 প্রয়োজন নেই, 1 divided by 3 8টি পদ 8 1 3। এটাকে আমরা সমাধান করে যে মানটা আমাদের উত্তর সেই মানটা আমরা উত্তর করে দেব। পরবর্তী প্রশ্ন, একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল দেয়া আছে, ব্যাসার্ধ নির্ণয় করো। অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলকে যখন আমরা 2 দ্বারা ভাগ করব তখন আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি পাই r স্কয়ার, একে 2 দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব অর্ধবৃত্তের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এখান থেকে পাবো 2135। এখান থেকে আমাদের r এর মানটা বের করতে হবে। r এর মানটা বের করার জন্য আমরা এটাকে সমাধান করতে পারি এভাবে। তারপর এখান থেকে r এর মানটা বের করার জন্য বর্গমূল করতে হবে। r এর মানটাই আমাদের বের করতে বলছে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। 25 নম্বর প্রশ্ন, এখানে গত সপ্তাহে তোমার শহরের তাপমাত্রা ছিল এত গড় তাপমাত্রা। তাহলে গড় নির্ণয় করার জন্য আমরা সবগুলো যোগ করব, কয়টি সংখ্যা আছে সেই কয়টি সংখ্যা দ্বারা ভাগ করে দিব। এটা আমরা প্রত্যেকই পারবো। এখানে বলছে DEF ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজ ABC এর ভিতরে DEF এটা মধ্যবিন্দু সবগুলো। এখানে এটা সমবাহু ত্রিভুজ, কারণ প্রত্যেকটি বাহুর পরিমাণ পরস্পর সমান। তাহলে প্রত্যেকটি বাহুর পরিমাণ যেহেতু সমান দেয়া আছে, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল √3 divided by 4 into বাহু স্কয়ার, তাহলে 9√3 divided by 4। তাহলে এটা হচ্ছে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের বের করতে বলছে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল এই পুরো ABC ত্রিভুজের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। এটা শুধু মাথায় রাখবো আমরা, যখন কোন সমবাহু ত্রিভুজের মধ্যবাহুগুলো যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হবে ওই ত্রিভুজটি পুরো ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ। আমরা এই প্রশ্নটা দেখি, A এবং C এর পরিমাণ নির্ণয় করতে বলছে। এটা আমরা ম্যাজিক্যাল যে পার্ট ছিল আমাদের, এটা আমরা 30 সেকেন্ডের ভিতরে বা 5-10 সেকেন্ড অনেকেই খুব সহজে নির্ণয় করতে পারে এটা। এখানে দেয়া আছে a অনুপাত b সমান 2 ডিভাইডেড বাই 3। এখান থেকে আমরা লিখতে পারি a অনুপাত b সমান 2 অনুপাত 3। আবার b বাই c সমানও দেয়া আছে 2 বাই 3। এখান থেকে আমরা বলতে পারি b অনুপাত c সমান এই যে। এখন আমাদের বের করতে বলছে a এবং c, অর্থাৎ ধারাবাহিক অনুপাতটা ছাড়া কোনো ক্রমই সম্ভব নয়। ধারাবাহিক অনুপাতের জন্য আমরা যেটা করেছিলাম যে এই মান দ্বারা এটাকে এবং এটাকে গুণ করেছিলাম, অর্থাৎ 4 অনুপাত 6, এবং এই মান দ্বারা এইটাকে গুণ করেছিলাম। তাহলে এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে c এর মান, তাহলে 4 অনুপাত 9। এটা এইভাবে আমরা খুব সংক্ষেপে করতে পারি। প্রায় শেষ প্রান্তে x এর মান নির্ণয় করতে বলছে এখানে। যেহেতু এখানে x চলক, সুতরাং চলকের মান যখন নির্ণয় করব যদি কোনো ধ্রুবক থাকে সেই ধ্রুবকগুলো আমরা বাদ দিয়ে দিব। a মানের ভিতরে কোনো চলক নেই, সুতরাং ওই মানটা এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে x - a - b = 0। তাহলে x = a + b। অর্থাৎ এই মানকে যদি আমি 0 ডিভাইডেড সামথিং, সুতরাং 0ই হবে। সুতরাং এই মানটা আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। আমরা সর্বশেষ প্রশ্ন দেখতে পাচ্ছি, একটা x + 1 divided by x এর মান দেয়া আছে। আমরা এখান থেকে প্রথম অংশ নিয়ে কাজ করি। আমরা সরাসরি যেভাবে দেয়া আছে এখানে এটাকে যদি ভেঙে দেই, a² - 2ab + b², তাহলে কেটে দিলাম x² + 1/x² সমান দেয়া নাই এখানে। আচ্ছা দেখি, ও দুঃখিত, আমরা অন্য সূত্র ব্যবহার করি। a - b² সমান লেখা যাবে a + b² - 4ab। এটার মান 5 হলো স্কয়ার করলে হবে 25 - 4 = 21, রাইট? এটা পেলে কিনা দেখি। এখান থেকে যদি আমরা x টা লসাগু করি
তাহলে এই x দিয়ে x কে গুণ করলে পাবো x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে আমরা তো 100% মিলাইতে পারি x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5x। 5x কে যখন আমরা বাম পাশে পার করব তখন আমরা পেয়ে যাব x স্কয়ার মাইনাস 5x প্লাস 1। এখন প্লাসের মানটা এটার জন্য আমরা কি লিখেছিলাম, যে মানটা দেয়া থাকে স্কয়ার মাইনাস 2, অর্থাৎ 25 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 23। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা মানই সঠিক। আমরা সর্বশেষ যেটা দেখালাম, এইটা যখন প্লাসের মান দেয়া থাকবে এবং প্লাসে মানে বর্গের মানটা নির্ণয় করতে বলবে a স্কয়ার প্লাস b স্কয়ার, তখন যে মানটা দেয়া থাকবে ওই মানটা স্কয়ার থেকে আমরা 2 বাদ দিলে আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা মোটামুটি আজকে সমাধান করলাম। আজকের মতো এই পর্যন্তই থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে আমি আবারও বলবো তোমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করো, এবং যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আছেন এবং হবু শিক্ষকগণ আছেন যাদের সক্ষম শিক্ষক হবেন, আমার মতো শিক্ষক হবেন, তারা যারা আসন্ন এনটিএস এর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাজারে বিভিন্ন বই কেনা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন। আপনারা যারা আসন্ন 19তম প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো আপনারা এই বইটি নিতে পারেন। এই বই আপনারা পাবেন বিগত বছরের 600তম শিক্ষক নিবন্ধন থেকে 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত সকল প্রশ্নের সমাধান, এবং পাশাপাশি পাবেন বিসিএস এর প্রশ্নের সমাধান এবং প্রাইমারি প্রশ্নগুলোর সমাধান পাবেন। এবং শুধু তাই নয়, এনটিএস এর সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, জিকে এবং গণিতের প্রত্যেকটা টপিক অনুযায়ী বিস্তারিত আলোচনা সহ পাবেন, এবং তার পাশাপাশি সাম্প্রতিক বিষয়গুলি এবং স্পেশাল মডেল টেস্ট। বইটি আপনারা বাসায় বসে ডেলিভারি ম্যানের কাছ থেকে নিয়ে বইটি দেখে যদি ভালো না লাগে আপনি রিটার্ন দিতে পারেন, এবং অফিসে যোগাযোগ করে বইটি নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।